সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্ট লাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজনই চেনামুখ, ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক, সরোয়ার তুষার, তার অবশ্য রাজনৈতিক পরিচয় একটা আছে, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দুজনকে স্বাগত। আজকের বিষয় জাহিদ, মানুষ কেন টক শো দেখে? টক শো একটা ইতিহাস বলি। 21 বছর আগে টক শোর যাত্রা শুরু, সেটা তৃতীয় মাত্রা চ্যানেল আইতে। এর পরপরই আজকের সংবাদপত্র শুরু হয়। তো দুইটাই চ্যানেল আইয়ের এই অনুষ্ঠান ছিল। এখন তো সবার কাছে টক শো গেছে, মানুষ দেখে, অনেক মানুষ দেখে। কেন মানুষ দেখে? তার কারণটা হচ্ছে মানুষ জানতে চায়, যুক্তি শুনতে চায়, তর্ক বিতর্ক শুনতে চায়। মানুষ কিন্তু হিংসা বিদ্বেষ চায় না, এটা হলো মূল বটম লাইন। কিন্তু আমাদের দেশে ট্রেন্ড ঘুরে যাচ্ছে, অনেক সময় রাজনৈতিকভাবেই অনেককে কালার করা হয় যে উনার মতটা আমি কেন নিব, এইরকম অবস্থা আছে। যেন আমাকে অনেকে বলে যে ভাই, আপনি এই লোকটাকে না আনলে পারেন না, এটা যেটা আমি পছন্দই করি না, এটা তো হইতে পারে না। কিন্তু সমস্যা হচ্ছে যে কিছু মৌলিক বিষয়ে যদি আমরা বিতর্ক করি, এটা বোধহয় ঠিক হবে না। কারণ এই হলো ব্যাপার। 71 বিতর্ক বহু জায়গা আছে, কিন্তু সবসময় তোর বিতর্ক হয় না। যাই হোক, এনিওয়ে আমি আর কথা বলি না, কথা বলা আমার জন্য কাজও না। কেন মানুষ দেখে টক শো? ধন্যবাদ। আমি এটা বলার সাথে সাথে একটা বইয়ের কথা মনে পড়লো, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান্স বাই অমর্ত্য সেন। অমর্ত্য সেন যখন কুয়ান মাহাতের মডেল নিয়ে এশিয়ান নলেজ বলে একটা প্রোপাগ্যান্ডা চালাচ্ছিল, বিশেষ করে কুয়ানের যে মডেল, যে কম গণতন্ত্র থাকলে ভালো হবে, উন্নয়ন ভালো হবে, সুশাসন হবে, ইত্যাদি ইত্যাদি, তো অমর্ত্য এটার বিরুদ্ধে খুব সিরিয়াসলি দাঁড়িয়েছিলেন এবং তিনি এই অঞ্চলের বরং গণতন্ত্রের শক্তিটাই প্রধান করে দেখাচ্ছিলেন। এবং উনি বলছিলেন এশিয়ান মডেল যদি খানিকটা ওই জায়গাতে কাজও করে, এশিয়ান নলেজ এরকম করে বলছিলেন, যদি খানিকটা কাজও করে, এটা এই সাবকন্টিনেন্টে করবে না। আমাদের হাজার হাজার বছর একদম সেই অ্যান্টিকুইটি থেকে দেখিয়েছেন কিভাবে অঞ্চলের মানুষ আসলে আর্গুমেন্টেটিভ। তার কখনো কখনো কোনো জায়গায় তার খাবার কম বা কিছু পরিষেবা কম আছে, সেটা না, সে র্যাদার তর্ক করতে চায়, বিতর্ক করতে চায়, সে তার মত প্রকাশ করতে চায়, প্রয়োজন খানিকটা ঝগড়াঝাটিও করতে চায়, মানে এই পলিটিক্যাল ইস্যুসগুলোতে। আমরা ছোটোবেলা থেকে যখন বেড়ে উঠি, এই ধরনের বিতর্ক কিন্তু আমরা প্রত্যেকটা লেভেলে, মানে আমাদের স্কুলে পড়ুয়াদের মধ্যে, তারপর কলেজ পড়ুয়াদের মধ্যে, আমি যেখানে বেড়েছি ওখানকার আঙ্কেলদের মধ্যে, মানে এই ডিবেট কিন্তু চিরকালই ছিল। এখন সেটার একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার এসে টিভিতে দাঁড়িয়েছে। মানুষ যেহেতু এই অভ্যস্ততা ছিল, সে এই বিতর্কগুলো প্রাথমিকভাবে বলবো সে উপভোগ করে। মানে যে কোনো জিনিস শেখার জন্য বা বোঝার জন্য হলে না, সেটা মানুষ এতটা ক্রেজি হতো না। মানুষ বাংলাদেশে আপনি টিভি চ্যানেলগুলোতে টক শোগুলোর ভিউয়ার অনেক বেশি, আর এখন তো ইউটিউব দেখা একটা গুরুত্বপূর্ণ অপশন হতে পারে, বা ফেসবুকে কত ভিউ হচ্ছে। আপনি দেখবেন যেসব মিক্সড প্রোগ্রাম করে, মানে যাদের বিনোদনেরও প্রোগ্রাম আছে সাথে টক শো আছে, সেই চ্যানেলগুলোতেও দেখা যায় টক শোর ভিউয়ার। টক শো কি এক ধরনের বিনোদন? আমি মনে করি মানে মানুষ বিনোদিত না হলে এতটা দেখতো না। কিন্তু এটা বিনোদনই কি একমাত্র কারণ? উত্তর হচ্ছে না, সে বিনোদনটাকে প্রধান কারণ হিসাবে দেখে না। এই যে ডিবেট হয়, ডিবেট হওয়ার সময় ইভেন আমরা অনেক সময় মন্তব্যে দেখা যায় যে কে জিতেছে কে হেরেছে এরকম কমেন্ট করছে কেউ কেউ। সো দুজন দুই পক্ষ হয়ে যায়। আমাদের মতাদর্শগুলোর ভিন্নতা যেহেতু আছে, তারা একটা প্রতিযোগিতার মতো দেখতে, যে প্রতিযোগিতার এখন খানিকটা কম। আমরা আওয়ামী লীগের সময় কিন্তু এটা প্রচুর হতো, যে দুই পক্ষের সিরিয়াস ফাইট। আপনার সাথে আমরা অনেক শো করেছি, সেগুলোতে এই ধরনের প্রবণতা তখন ছিল। এটা পরবর্তীতে এসে এখন সেই অর্থে আমাদের এত কঠিন বিরোধিতা নেই। আর এমনি মানুষ যেটা জানতে চায় আমার মনে হয় সেটা হচ্ছে, সংবাদ তো আসলে সব জায়গায় অ্যাভেলেবল আছে। বাংলাদেশে এখন মুহূর্তেই সংবাদ পাওয়া যায়, এখন না, বেশ কিছু আগে পত্রিকার জন্য বসে থাকতে হতো। এখন মুহূর্তে পত্রিকাগুলো, প্রিন্টেড পত্রিকাগুলো তার অনলাইন আপডেট করতে থাকে, এবং মোটামুটি আমাদের সাংবাদিকতার মধ্যে খুব বড় ভ্যারিয়েশন আমি দেখি না। তাহলে ভ্যারিয়েশন আছে অপিনিয়নের ক্ষেত্রে। এই জন্য পত্রিকারও আমি মনে করি যে কলামের প্রতি মানুষের এক ধরনের মানে প্রবণতা আছে পড়ার। এবং এই টক শো সুবিধা হচ্ছে, এখন মানুষের পড়ার চাইতে শোনাটা খুব সোজা। সবাই নিজেদের সাথে মেলাচ্ছে, নিজেরা তর্ক বিতর্ক করছে। আমি একবার গ্রামে বেড়াতে গিয়ে দেখি, মানে টক শো চলছে, ওখানে মানুষ আছে, কেউ ঠিক বললো কি না সেটা নিয়ে আবার তারা তাদের মধ্যে বিতর্ক করছেন, তারা তাদের যুক্তি দেওয়ার চেষ্টা করছেন। সো এটা আমাদের রাজনৈতিক সচেতনতা সাথে বিনোদন সব কিছু মিলে গেছে। এটা বিনোদনও আমি মনে করি, সব কিছু মিলে। সেই পুরোনো কথা, আমাদের এই অঞ্চলের মানুষদের এখন আর্গুমেন্টেটিভ মেন্টালিটি আছে। অনেক ধন্যবাদ।
সারোয়ার, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমার মনে হয় বাংলাদেশে টকশো জনপ্রিয় হওয়ার একটা প্রেক্ষাপট আছে। আপনি যেটা বলছিলেন যে 21 বছরের মতো প্রায়, এটা যদি আমরা দেখি, এটা মূলত 1/11-এর সময় থেকে টকশো বাংলাদেশে মানে পাবলিক অ্যাটেনশন পাওয়া শুরু করে, এবং তখন কিন্তু এই আজকের মতো সোশ্যাল মিডিয়া এই মাত্রায় ছিল না, মানে ছিল না বাংলাদেশে তখন। বাংলাদেশে ইন্টারনেট আছে সম্ভবত 5-6 সালের থেকেই, কিন্তু ফেসবুক যে জনপ্রিয় হয় সেটা কিন্তু হয়নি। টেলিভিশনের প্রতি মানুষের মনোযোগ আরও বেশি ছিল, এবং সেই সময় নতুন একটা 1/11 সরকার এসছে, তারা অনেক উন্নয়ন এবং দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি দেওয়ার পরে তাদের মধ্যে মানুষ আবার দেখতে পেয়েছে এর মধ্যে প্রবলেম আছে। আমাদের বর্ষিয়ান সাংবাদিক নুরুল কবির, তিনি কিন্তু তখন টকশো শুরু করলেন, এবং তিনি তার সাক্ষাৎকারে বলেছেন যে যেহেতু তিনি একটা ইংরেজি পত্রিকার সম্পাদক, ফলে তার এমনিতেই অডিয়েন্স কম, কিন্তু ওই সময় সরকার যে সকল কার্যক্রম করছিল সেগুলোর একটা সমালোচনা করা দরকার, এবং এই জন্য তিনি তখন টেলিভিশনে আসার সিদ্ধান্ত নেন। এটা আমি তার সাক্ষাৎকারে পড়েছি। তাকে 8 মাস লেগেছিল টকশোতে আসার মানে রাজি করাতে, রাইট, এটা উনি লিখেছেন। হ্যাঁ হ্যাঁ, টাইম লেগেছে, এবং তিনি পরবর্তীতে এসেছেন, এবং আমরা আউটস্ট্যান্ডিং তার যে আউটস্পোকেন একটা অবস্থান তখন থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা একই রকম দেখতে পাই। ফলে টক শোতে আমার মনে হয় বাংলাদেশের মানুষ যুক্তিতর্ক বিশ্লেষণ এগুলো জানতে চায়, আপডেটেড থাকতে চায়। আর যেহেতু আপনি খেয়াল করবেন 1/11-এর পরেই আওয়ামী লীগ শুরু হয়ে গেল, আওয়ামী লীগের আমল, এবং আওয়ামী লীগের আমলে যে ধরনের সেন্সরশিপ এবং যে ধরনের মিডিয়াকে নিয়ন্ত্রণ করার একটা ইয়ে ছিল, এবং মানুষের আসলে মেইন স্ট্রিম মিডিয়ার তথ্যের প্রতি একটা অবিশ্বাস তৈরি হয়েছিল, তখন তারা টকশোর দিকে তাকিয়ে থাকতো যে যারা একটু অ্যান্টি গভর্নমেন্ট বা অ্যান্টি ইনকামবেন্ট, তারা আসলে আপনার সঠিক তথ্যটা দিবে এবং সরকারকে সমালোচনা করবে, এই ভরসায় মানুষ টকশোটা আসলে দেখতো। এর মধ্যে দিয়ে মানুষের এক ধরনের রাজনৈতিক অপিনিয়ন তৈরি হতো। আমি যখন এখন একজন প্রার্থী হিসেবে গ্রামে, একেবারে প্রত্যন্ত গ্রামে যাই, আমার আসনটা ঢাকা থেকে কাছে হলেও এটা একটা প্রত্যন্ত গ্রামীণ এলাকা, তো সেখানে আমি যখন যাই একেবারে মুরব্বী যখন আমাকে বলে টিভিতে দেখছি, তার মানে হচ্ছে এটা টকশো কত দূর পর্যন্ত গেছে আমি তখন আন্দাজ করতে পারি আর কি। এবং মানুষ আমি দেখি যে সন্ধ্যা হলেই সবাই চায়ের দোকানে জড়ো হয়ে আসলে এখনও টকশো দেখে। তো এই গুরুত্বটা, মানে বাংলাদেশের টকশো আগাগোড়া সবসময় রাজনৈতিক এবং খুব সিরিয়াস টকশো, মানে টকশো জিনিসটাকে খুব সিরিয়াসলি নেওয়া হয়েছে এখানে, দর্শকের দিক থেকেও যারা দেখেন এবং যারা করেন তাদের দিক থেকেও। এবং জাহিদ যেটা বলছিলেন যে এক ধরনের বিনোদন, হ্যাঁ, মানে সিরিয়াস বিনোদন তো অবশ্যই, মানে বিনোদন তো কথাটা তো সবসময় খারাপ না, এটা তো একটা সিরিয়াস বিনোদন, মানুষ এটার মধ্যে সংলিপ্ত থাকছে। আপনি দেখবেন যে কমেন্ট করতেছে, ভালো কমেন্ট করুক আর খারাপ কমেন্ট করুক, মানুষের তার মানে এটার জন্য একটা সময় আছে যে সে একটা কথা শুনবে, শুনে ওটা বিরোধিতা বা পক্ষে, অনেকে তো লম্বা কথাও লেখেন, আবার এগুলো শেয়ার করা, এগুলো আবার অনেকে কাট পিস তৈরি করে সেগুলো আবার নিজের মতো করে প্রচার করে, অনেক কিছু করে মানুষ একটা টকশো দেখার পরে। যে কথাটা ভালো লাগে এটাকে মানে আরও প্রচার করার জন্য মানুষ নানা কিছু করে, এবং মানুষ মনে করে যে টকশোর মধ্যে দিয়ে আসলে যেটা হয় যে আমাদের আরেকটা দুর্ভাগ্যজনক বাস্তবতা হচ্ছে পার্লামেন্টে যে প্রাণবন্ত বিতর্ক হওয়ার কথা সেটা কিন্তু হয় না এখন। সামনে আমরা আশা করি যেটা হবে। তো টকশোকে মানুষ এরকম একটা বিকল্প পার্লামেন্ট হিসেবে দেখে যে এখানে এসে মানে প্রাণবন্ত বিতর্ক হবে, সমালোচনা হবে, এবং সেখান থেকে সরকার আসলে এক ধরনের কি বলে এটাকে শিক্ষা নেবে, লেসন নেবে, না নিলেও সরকারের সমালোচনাটা মানুষ শুনতে চায়। এবং লাস্ট একটা জিনিস হচ্ছে যে আপনি দেখবেন যে এই টকশোর মধ্যেই কিন্তু, যেহেতু আওয়ামী লীগ পলিটিক্সটাকে প্রায় একেবারে কোণঠাসা করে ফেলেছিল, টকশোর মধ্যেই কিন্তু মানে রাজনৈতিক বিরোধিতাটা সবচেয়ে তুঙ্গে ছিল, এবং সেটা ডিজিএফআই দিয়ে নিয়ন্ত্রণ, সেটা করেও কিন্তু পুরোপুরি আপনার যায় নাই, এটা ছিল। ফলে এইখান থেকেই টকশোটা বাংলাদেশে গুরুত্বপূর্ণ হয়েছে। যেহেতু মানুষ কি বিভ্রান্ত হয়, বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে, কিন্তু আমি মনে করি বাংলাদেশের মানুষের রাজনৈতিক সচেতনতা অসাধারণ, মানুষকে বিভ্রান্ত আসলে খুব বেশি করা যায় না। আমি একটা উদাহরণ বলি এভাবে, আওয়ামী লীগ তো একচ্ছত্রভাবে প্রায় সব কিছু নিয়ন্ত্রণে রেখেছিল, মিডিয়া থেকে শুরু করে, এবং প্রচুর মিডিয়া স্বতঃপ্রণোদিত হয়ে, মানে আইদার কাউকে ভয় দেখিয়ে, কাউকে লোভ দেখিয়ে তার পক্ষে নিয়ে এসেছিলেন, তারা তাদের প্রোপাগ্যান্ডা অনেক বেশি ছড়াতে পেরেছেন। কিছু টকশো ছিল, তুষার যেটা বলছেন যে আওয়ামী লীগের সময়ও আমরা আওয়ামী লীগের লোকজনের সাথে বেশ ভালো ডিবেট করতে পেরেছি, এই স্কোপও কিছু কিছু চ্যানেল আমাদেরকে দিয়েছিল, কিছু এইটা বলতেই হবে সব সমালোচনার পরেও। কিন্তু মজার ব্যাপার, মানুষ তো আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেটা নেয়নি। বিভ্রান্ত হলে তো বিভ্রান্ত হতে পারতো, সারা দিন দেখানো হচ্ছে এই উন্নয়ন হচ্ছে, ওই উন্নয়ন হচ্ছে, জিডিপি গ্রোথ পার ক্যাপিটা ইন্ডিয়াকে ছাড়িয়ে গেছি, আমরা এত সালের মধ্যে এই করে ফেলবো সেই করে ফেলবো। তাই যদি হতো শেখ হাসিনাকে রাতের বেলা ভোট করতে হতো না, উনি রাতের বেলা ভোট করেছেন মানে উনি দিনেও ভোট চুরি করে সামলাতে পারবেন না। তার মানে এই দেশের মানুষ রাজনৈতিকভাবে এতটাই সচেতন আছে যে তাকে আসলে মানে বাজে রকম প্রোপাগান্ডা দিয়ে মানে মানুষকে ম্যানিপুলেট করে ফেলা খুব সোজা না, এটা হয় না। তবে আমি এখানে একটা তবে বলছি, সাম্প্রতিক সময়ে ঝুঁকিগুলো বাড়ছে
যত সময় যাচ্ছে বিশেষ করে এখন ফেক নিউজ, ডিসইনফরমেশন এবং এআই যখন যুক্ত হচ্ছে, মানে অবিশ্বাস্য রকম পারফেক্ট এআই এখন চারদিকে তৈরি করে সুযোগ আছে। এমনকি এই নির্বাচনে আমরা এই ঝুঁকি বোধ করছি যে নির্বাচন 2-3 দিন আগে কোনো প্রার্থীকে নিয়ে খুবই ক্রেডিবল কোনো এআই জেনারেটেড ভিডিও বা অডিও কোনো একটা কিছু যদি আসে, ছবি যদি আসে, সেগুলোর ইম্প্যাক্ট হবে। সো এখন বিভ্রান্ত করার চেষ্টা বা সম্ভাবনা, বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আগের চাইতে তুলনামূলকভাবে কিছুটা বেশি। কিন্তু আমি তারপরও মনে করি সামষ্টিকভাবে, কারণ পাল্টা আলোচনা, পাল্টা ন্যারেটিভেরও সুযোগ আছে, সেটা একটা মানে যখন মুক্ত থাকে গণমাধ্যম, দুদিকের কথা যখন থাকে তখন এটা ঠিকঠাকই থাকে আমার কাছে। এজন্য মনে হয়, আর শুরুতেই বললাম যে আমাদের একটা ট্রেডিশন আছে পলিটিক্যালি, এদেশের মানুষ মানে কম্বাইন্ডলি সঠিক সিদ্ধান্ত নেয়ার। আমার কাছে মানুষ তো ওয়াজ শুনে, জি, তো ওয়াজ শুনে কি সব তারা কনভিন্স হয় না। এই যে আমি এন্টারটেনমেন্টের কথা বলছিলাম, ওয়াজ শোনা আমার কাছে টু সাম এক্সটেন্ট অনেকের কাছে এন্টারটেইনিং ব্যাপার বলে মনে হয়। কারণ যেই সমাজে এত ওয়াজ এবং এত দর্শক আছে, সেই ওয়াজগুলোর কেউ কেউ উদ্ভট সব কর্মকাণ্ড করেন। আমি সেদিকে যাচ্ছি না, যে আমাদের একজন নমিনেশন প্রাপ্ত একজন প্রার্থী ওয়াজের নামে যা করে বেড়াচ্ছেন সেগুলোর কথা বলছি না। যারা সিনসিয়ারলি ধর্মীয় সীমার মধ্যে থেকে সিরিয়াস ওয়াজ করেন, সেগুলোতেও প্রচুর ভিউয়ার আছে। ওয়াজ ছাড়াও, এবং শুধু এটা তো ওখানে যাচ্ছেন তা না, আপনি ইউটিউবে ঢুকলে দেখবেন, ফেসবুকে ঢুকলে দেখবেন অসংখ্য ভিউ। তো তারা যে কথাগুলো বলছেন তার মানে ছোট একটা অংশ যদি মানুষ তার জীবনে প্রতিফলিত করত, এই দেশে এত ডিজাস্টারাস অবস্থা হতো না। কারণ আমাদের এই জীবনটা এত বা বাংলাদেশে এত বাসের অযোগ্য হয়েছে অসংখ্য কারণে, যেগুলো ইসলামে ভয়ঙ্কর রকম অপরাধ, ভয়ঙ্কর রকম পাপের ব্যাপার, কিন্তু এগুলো তো হচ্ছে। সুতরাং মানুষ দেখছে, কিন্তু আবার যে সেটা অনুযায়ী পুরো ইম্প্যাক্ট পড়ছে সবসময়, তাও হচ্ছে না। একই সাথে আমি মনে করি টকশোর ক্ষেত্রেও নানা দিকে নানা রকম ন্যারেটিভ আসছে, সবগুলো যে অ্যাট্রাকশন পাবে তা না, তবে বিভ্রান্ত হওয়ার, বিভ্রান্ত করার প্রবণতা সামনের দিনগুলোতে বাড়বে। সারা পৃথিবীতে আমরা এই প্রবণতা দেখছি। মানে এই ঝুঁকিটা আছে একদম। তুষার, যেটা জাহিদ বলছিলেন, বা এটা এইরকমই, যেটা খিদি ছিল যে এআই আসার পরে একটা বিপদ, ঝুঁকি বেড়েছে। ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন, ফেক নিউজ, এই সব কটাই কিন্তু আমাদের দিকে আসছে। তো এগুলো তো অনেক সময়, যেমন এআই তো যে কিছু বানানো যায়, তো এইটা চেক করা নির্বাচন কেন্দ্র, বিশেষ করে নির্বাচনের সময়টাতে, এটা খুব ঝুঁকিপূর্ণ না? অবশ্যই ঝুঁকিপূর্ণ। এবং নির্বাচন আচরণবিধি যেটা আছে নির্বাচন প্রার্থীদের জন্য এবং রাজনৈতিক দলের জন্য, সেখানে এআই কেন্দ্রিক এগুলোর ব্যাপারে বলা হয়েছে যে অসৎ উদ্দেশ্যে কেউ এআই প্রচারণা করতে পারবে না। এখন এই কথাটাকে যে কেউ ইয়ে করতে পারে, যে তার মানে এআই এর প্রচারণা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয় নাই। এআই দিয়ে একটা গান বানাতে পারবেন, এআই দিয়ে প্রার্থীর পক্ষে পজিটিভ প্রচারণা করতে পারবেন, কিন্তু অসৎ উদ্দেশ্যে অন্য কাউকে আপনি হেয় প্রতিপন্ন করতে পারবেন না। সেক্ষেত্রে করা হলে অ্যাকশন নেওয়া হবে বলা হচ্ছে, কিন্তু কিভাবে নেওয়া হবে সেই এনফোর্সিবিলিটি কিন্তু আমরা এই সময়টা কই। হ্যাঁ, মানে ধরেন কারো কোনো একটা প্রার্থীর নামে তাকে মানহানি করা হচ্ছে, এখন সেইটা যদি ওই প্রার্থী যদি ইলেকশন কমিশন কিংবা রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশন অফিসার যারা আছেন জেলা পর্যায়ে, তাদের নজরে আনেন, তখন তারা হয়তো এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমি পুরো আচরণবিধির যে ব্যাপারটা দেখলাম, যে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টা হচ্ছে যে অভিযোগ করতে হয়। এখানে কিন্তু তারা স্বপ্রণোদিত হয়ে খুব কমই মানে পদক্ষেপ নেন। আপনি অভিযোগ করলে তারপর সেটা তারা খতিয়ে দেখবে, যদি প্রমাণ পায় তারপর তারা সতর্ক করবে বা ব্যবস্থা নেবে, এরকম করা হয়। তো এআই এর এটা একটা চ্যালেঞ্জ। আমরা দেখব আজকালকে থেকে যেহেতু আনুষ্ঠানিক প্রচারণাটা শুরু হবে, কিভাবে এটা কী ধরনের প্রচারণা করা হয়। ইতিমধ্যে আমরা কিছু গান দেখছি, সেগুলো ভালোই, মানে গানগুলো প্রত্যেকটা দলেরই এআই নির্ভর গান হচ্ছে, সেগুলো ভালো, কিন্তু এটা খারাপ দিকটা এখনও খুব বেশি সামনে আসে নাই। বিশেষত ডিসইনফরমেশন ছড়ানো, আর যেটা ডিপ ফেক, একটা আমাদের একজন খুব পরিচিত ফাহাম আব্দুল সালাম, তিনি কিন্তু দেখিয়েছেন যে তার কণ্ঠ হুবহু একেবারে নকল করে কাউকে ভয়েস মেসেজ পাঠানো হচ্ছে। মানে এটাও এখন সম্ভব, মানে আমার কণ্ঠ পুরোপুরি নকল করে যে কাউকে বিভ্রান্ত করা যাবে। তো এটা একটা নতুন চ্যালেঞ্জ, এবং এটা মোকাবেলা করার জন্য আমাদের যারা নির্বাচনটা কন্ডাক্ট করছেন তাদের যথেষ্ট প্রস্তুতি থাকার কোনো কারণ নাই। কারণ হচ্ছে এটা এতই নতুন যে এটা সবাইকে বিভ্রান্ত করছে। এমনকি যারা একদম টেকনিক্যালি এইসব ব্যাপারে খুবই সাউন্ড, তারাও এই ব্যাপারটা নিয়ে একদম কিংকর্তব্যবিমূঢ়, যেটা কীভাবে কী করা যাবে। তো সেটা দেখা যাক আমাদের নির্বাচনে কী ইম্প্যাক্ট ফেলে সোশ্যাল মিডিয়া। আবার আরেকটা জিনিস দেখলাম আজকেই, তো আমরা প্রতীক পেয়েছি, তো সেখানে আমাদেরকে ব্রিফ করা হয়েছে এভাবে যে আপনার প্রার্থীর পক্ষে 2 জন প্রচার করতে পারবে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটার মানেটা কী, মানে ধরেন আমি 2 জনের নাম বলে দেবো যে সোশ্যাল মিডিয়ায় তারা আমার পক্ষে প্রচার করতে পারবে, মানে যে কোনো আমার পোস্টার শেয়ার করা ইত্যাদি, যে কোনো ভিডিও দেয়া। কিন্তু এটা তো আসলে কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন, বা আমি কিভাবে নিয়ন্ত্রণ করব? বা আমি বললাম আমার শত শত কর্মীকে বললাম যে আপনি
আপনারা সব এগুলো প্রচার করবেই, তারা খুব স্বাভাবিক, তারা আমার মার্কা আমাকে প্রচার করবে। এখন যখন আমাকে নির্বাচন কমিশন যদি জিজ্ঞেস করে যে আপনাকে তো বলা হয়েছিল যে 2 জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, তাহলে এই বাকিরা কীভাবে, কারণ আমি তো এটা ডিজন করতে পারবো যে এদেরকে আমি জানি না, চিনি না। তো এইটা যেহেতু আছে, এটা রাখার কারণটাই কি, 2 জনের মধ্যে সীমাবদ্ধ রাখার কারণটা আমি বুঝতে পারি নাই। তো এই সমস্ত বিষয় আমার কাছে মনে হয় আছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অনেক ধন্যবাদ। যেটা বললেন যে আসলে গলা পরিবর্তন করে যেভাবে আর এই তথ্যটা এই প্রথম শুনলাম যে 2 জনকে দায়িত্ব দেওয়া হবে, মানে একটা কনস্টিটিউয়েন্সিতে, তাই তো? হ্যাঁ, মানে এটা হলো অফিশিয়াল। এখন তুষার যেটা বলছেন যে কেউ অফিশিয়াল হইলে এটা যদি আপনি বলে দেন, জি, তো বাকিরা তো করতে পারে না, মানে অ্যাকর্ডিং টু ল। হ্যাঁ, সেটা পারে না। এখন অন্য অনেকে যদি করতে পারে, এখন আইডি বানানো কি হতে পারে আমি আসলে জানি না। মানে আমরা নির্বাচন কমিশন সমালোচনা করতে পারি, আমি মাঝে মাঝে চিন্তা করি আমাকে বসিয়ে দিলে আমি কি করতাম। ধরুন, কেন বলছি, বিপদ তুষারকে বা অন্য ক্যান্ডিডেটকে বিপদে ফেলার জন্য, তুষারকে বিপদে ফেলার জন্য একজন ওই রকম একটা আইডি খুলে, ফেসবুকে আইডি খোলা কোনো ব্যাপার না, নানান রকম ক্যাম্পেইন করতে পারে, যেগুলো আসলে পরবর্তীতে তার আচরণবিধি লঙ্ঘন হিসাবে এটা দাঁড়িয়ে যেতে পারে। এর মধ্যে এমন কন্টেন্ট আপলোড হতে পারে, আমরা আসলে জানি না। মানে এই সোশ্যাল মিডিয়া নির্বাচনে যে ধরনের কেওস তৈরি করছে, এটা নিয়ে ইউরোপ আমেরিকাতে আলাপ চলছে। সেই জায়গায় আমরা এত অপ্রস্তুত অবস্থায় এর মধ্যে দিয়ে যাব, আমাদের এই নির্বাচনে আসলে দেখে আমরা পরবর্তীতে কি করব সেই ধরনের একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে, আমি আসলে জানি না। কিন্তু যদি নির্বাচন প্রভাবিত করার চেষ্টা হলে সেই চেষ্টা তো হবে বলে আমি মনে করি। এখন সমস্যা যেটা দাঁড়িয়েছে, ইভেন প্রধান নির্বাচন কমিশনারও কিন্তু এই নিয়ে তার কনসার্ন জানিয়েছেন, এবং এটা কতটুকু তারা পেরে উঠবে সেটা নিয়ে নিজেও একই ধরনের তাইলে বিপদ বাড়বে, নিশ্চয়ই বাড়বে। আর সমস্যাটা কোথায়? ধরুন, একজন ক্যান্ডিডেটের নামে ওই যে ফাহামের যে কথা বলছেন, ফাহাম আব্দুল সালাম বলছেন যে আমার ভয়েস শুনে আমি চিনতে পারি নাই যেটা আমার ভয়েস না, উনি একটা স্ট্যাটাস দিয়ে বলছেন। এখন এই ধরনের কিছু একটা ছড়িয়ে পড়লো, ধরলাম এরপর নির্বাচন কমিশনের একটা সেল আছে খুব দ্রুত, এই যে আমাদের এখন কোনো ফ্যাক্ট চেকার্স আছে, ওই ফ্যাক্ট চেকিংয়ের কয়জনের কাছে পৌঁছায়, এবং মানে ফেসবুকের অ্যালগারিদম বা মানে ইউটিউবের অ্যালগারিদম কিন্তু তা না। মানে একটা কথা ছিল, পুরনো প্রবচন, মিথ্যা যখন সারা দুনিয়া ঘুরে আসে, সত্য তখন বাইরে বেরোনোর জন্য জুতা পড়ছে। এই সব সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে এই অভিযোগ ক্রেডিবলি আছে, এটা সেই সব নিউজকে অনেক বেশি স্প্রেড করে, প্রপাগেট করে, যেই নিউজগুলোর মধ্যে হিংসা, বিদ্বেষ, নেগেটিভিটি আছে। কারণ মানুষ এগুলোতে এনগেজ করে বেশি, ওর তো ব্যবসা প্রয়োজন। এখন ছড়িয়ে পড়লো নেগেটিভটা, কিন্তু এরপর যেটা ঠিকঠাক করে যদি কেউ বলে যে না এটা না, এটা আসলে এটা। এখন কিন্তু বিশেষ করে আমরা যারা প্রিন্ট মিডিয়া চালাই বা অনলাইন চালাই, আমাদের জন্য বিপদ বেড়েছে। তার কারণটা হলো, চেক করতে গিয়ে আপনি দেখলেন এটা সত্য না, কিন্তু এর আগে 10 জন দিয়ে ফেলেছে, এবং আপনি একটা সময় মানুষের কাছে ইররিলেভেন্ট মনে হবে যে এরা দেরি করছে, রাইট, খবর আগে পেয়ে গেছে। এইটা তো একটা নতুন বিপদ। এখন এখানে নতুন আরেকটা বিপদ তৈরি হচ্ছে, এটাকে আমি আরো বড় বিপদ বলে দেখছি। এই যে সোশ্যাল মিডিয়াতে ফাস্ট খবর পাওয়ার জন্য মানুষ বসে থাকে, কিছু কিছু মেইনস্ট্রিম মিডিয়া ওই ইনফ্লুয়েন্সে সোশ্যাল মিডিয়ার মতো বিহেভ করা শুরু করছে। তাদের হেডলাইন, আমি খুব অবাক হই যে বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতে এই ধরনের হেডলাইন হচ্ছে এখন, খুবই সারপ্রাইজিং। খণ্ডিত কিছু, ক্যাচি কিছু দিয়ে ফটো কার্ড বানানো, যেটা আসলে এভাবে পিক করা হলো, যেটা ক্যাচি হয়েছে কিন্তু এটা বক্তব্যের কনটেক্সটের সাথে গেল না, মিস ইন্টারপ্রিটেশন হলো। এই প্রবণতাগুলো বাড়ছে। আমি আরও যদি বাড়িয়ে বলি, সোশ্যাল মিডিয়া উপার্জনের একটা জায়গা, ফলে মেইনস্ট্রিম মিডিয়াগুলো সোশ্যাল মিডিয়া থেকে একটা উপার্জনের অংশ পায়, সুতরাং সেও এই দৌড়ে হাজির হয়ে পড়ছে। এটা আরো বড় ঝুঁকির ব্যাপার আমার কাছে। এই যে দৌড় তো থামাতে হবে, একটা জায়গায় থামবে হচ্ছে, আমি মনে করি মেইনস্ট্রিম ওই জায়গায় শেষ পর্যন্ত টিকবে, সেটা হলো কোনো একটা সময় গিয়ে মানুষের ভ্যালিডেশন প্রয়োজন হবে। এই যে এত তথ্য চারদিকে ছড়াচ্ছে, কি হবে তাহলে আমি একটু চেক করতে। যেমন আমি আমার কথা বলি, আমি সোশ্যাল মিডিয়াতে দেখা ইভেন ফটো কার্ড, একটা পত্রিকার লোগো দেওয়া ফটো কার্ড, যদি সে তার ফেসবুক থেকে কেউ শেয়ার না করে লিঙ্ক সহ, যদি দেখা যায় যে কেউ ফটো কার্ডটা শেয়ার করেছে, আমি এটা ভেরিফাই করি তো যে এটা ওরা করেছে। আপনি করেন, একজন তো করছে না। আমি খুব শিক্ষিত মানুষজনকে দেখছি যে তারা, কিন্তু কোনো একটা সময় ঝামেলা হতে 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 মানুষ বুঝবে আসলে এটা করা যাবে না। তো অনেক দূর, এর আগে তো ড্যামেজ হবে নিশ্চয়ই। তুষার, শুনলেন তো বিপদ সামনের দিনগুলোতে। আমরা কি এই প্রতিযোগিতায় নেমে আমরা কি নিজেদেরকে অসহায় করে তুলছি না? ডেফিনেটলি, এবং এইটা তো একটা সম্পূর্ণ নতুন বাস্তবতা।
মানে ইন্টারনেটের প্রথম জমানার পরে ইন্টারনেট এখন আরও অনেক বেশি ম্যাচিউরড একটা অবস্থায় আছে। এই অবস্থার যে নতুন নতুন ডেভেলপমেন্টগুলো ঘটছে, এটা অনেক সময় যারা ইন্টারনেটের শুরুর দিকে এটার সাথে জড়িত ছিলেন, মানে এটাকে ডেভেলপ করার ক্ষেত্রে, তারাও কিন্তু এর ব্যাপারে কিংকর্তব্যবিমূঢ় থাকে। সেখানে আমরা তো স্রেফ ইন্টারনেটের ভোক্তা মাত্র, মানে আমাদের মতো দেশ, আমাদের তো কোনো ইনোভেশন নাই এই ক্ষেত্রে। ফলে আমাদের জন্য এটা আরও চ্যালেঞ্জ যে কীভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণ করব। আচ্ছা, আমাদের সরকার শুধু তো এতদিন পর্যন্ত ফেসবুককে যখন তার বিরুদ্ধে কোনো কিছু গেছে সেই আইডিগুলো, সেই কথাগুলোকেই দিয়েছে যে এগুলোর ব্যাপারে আপনি নিয়ন্ত্রণ করেন, কিন্তু যেগুলো জনস্বার্থের জন্য ক্ষতিকর, তো সেটাকে কিভাবে রেগুলেট করবে সেটা কিন্তু আমাদের সরকারও জানে না। তো সরকার এই ক্ষেত্রে আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তাদের কিন্তু কোনো প্রস্তুতি নেই, একদমই কোনো প্রস্তুতি নেই। ফলে এইটা একদমই একটা, আমি বলবো যে নিয়ন্ত্রণহীন অবস্থায় আছে। এখন এটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে এটা ডিপেন্ড করবে অনেক বেশি সচেতনতার উপরে, এবং এই নতুন বাস্তবতাটা কীভাবে আমরা ডিল করবো তার উপরে। তো সেটা আসলে এখনই বলা যাচ্ছে না যে কীভাবে, মানে চ্যালেঞ্জ আছে অনেক, এই বিশেষত এখন তো সামনে নির্বাচন, আগামী 20-25 দিন, বিশেষত নতুন বন্দোবস্ত এবং নতুন বাস্তবতা, খুবই নতুন বাস্তবতা এইটা মানে নতুন বন্দোবস্তকেও এটার সাথে খাপ খাইয়ে নিতে হবে আর কি। তো সরকার এই ক্ষেত্রে সরকারের কী করণীয়? সরকারের, আমি মনে করি যে সরকারের এই পুরো টেকনিক্যাল বিষয়টা আরও গভীরভাবে অনুধাবন করা উচিত, এবং প্রয়োজনে এই বিষয়ে আরও আমাদের এক্সপার্ট তৈরি করা উচিত, যারা এই জিনিসগুলো, অবশ্য কিছু যে ক্ষেত্রে এটা আছে, যেমন ধরেন একটা ভুল তথ্য চলে আসলে সাথে সাথে কিন্তু ফ্যাক্ট চেকিংয়ের অনেকগুলো আমাদের এখন মানে ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যেগুলো সবই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, এবং তারা খুব খুব দ্রুততার সাথে এবং কার্যকরভাবে মানে ডিবাঙ্ক করছে যে এই কথাটা মিথ্যা, বা অমুকের নামে এই কথাটা মিথ্যা ছড়ানো হচ্ছে, সেগুলো তারা খুব দ্রুততার সাথে আপনার, এবং এই ক্ষেত্রে আমি তাদেরকে নিরপেক্ষ দেখেছি এখন পর্যন্ত, মানে তারা কোনো পক্ষপাত করে নাই, যেটা ভুল সেটাকে তারা স্রেফ বলছে যে এই কথাটা ভুল। তো এরকম প্রতিষ্ঠান আমাদের, এগুলোর আরও সরকারি উদ্যোগ এরকম করা উচিত বেশি বেশি। এখন যেগুলো আছে সেগুলো হচ্ছে সব কোনো ইউনিভার্সিটি আন্ডারে কিংবা কয়েকজন ব্যক্তি মিলে তারা করছে। এর বাইরে এখন সরকারি বা প্রাতিষ্ঠানিকীকরণ করা দরকার এটা, কারণ সামনে এগুলো আরও ভয়াবহ, বিশেষত ইনসাইটমেন্ট। আপনি দেখবেন যে আমাদের এখানে বিশেষত যখন মাইনরিটির উপর আক্রমণগুলো হয়েছে, তখন একটা ফেসবুক স্ট্যাটাসকেই প্রধানত দেখানো হয় যে কোনো একজন হিন্দু যুবকের নামে একটা ফেসবুক, পরবর্তীতে কিন্তু দেখা যায় যে এটা আসলে তার স্ট্যাটাস না, এটা একটা ফেক আইডি স্ট্যাটাস। আচ্ছা, হ্যাঁ, এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে, এবং সেটা নিয়ে তুলকালাম হয়ে গেছে, মানে একদম অনেক বেশি ধ্বংস সাধন হয়েছে। কিন্তু আপনার যেটা হওয়ার তো হয়েছে, পরবর্তীতে বের হয়েছে যে ওই ছেলেটার আসলে তিনি এটা স্ট্যাটাসটা দেনই নেই, এটা তার নামে অন্য কেউ দিয়েছে, বা একটা ফেক আইডি থেকে দেওয়া হয়েছে। ফলে এগুলোর ব্যাপারে যদি আমাদের প্যাটার্নটা যেহেতু পরিচিত, এখন যদি সরকারি সাবধানতা বা সতর্কতা বা প্রতিরোধমূলক ব্যবস্থা আগে থেকেই থাকে, যে কিভাবে আমরা দ্রুততম সময়ের মধ্যে বলবো যে না, এই যখন একটা স্ট্যাটাস, খারাপ একটা কথা বা অবমাননাকর একটা কথা ভাইরাল হলো, তখন এটার একটা আনরেস্ট তৈরি করতে পারে। তো এই আনরেস্টটা ঠেকানোর জন্য সরকারের মানে উদ্যোগ থাকা দরকার, কিন্তু আমরা সেটা কিন্তু দেখি না। অনেক ধন্যবাদ। জাহিদ, আপনি তো দিনে অন্তত কমপক্ষে 3 থেকে 4টা টক শো করেন। হ্যাঁ, করা হয়। টক শো থেকে মানুষের প্রত্যাশা কি? আসলে তার আগে ফ্যাক্ট চেকিং নিয়ে আমার একটা বক্তব্য আছে। বলেন। তুষার সঠিকভাবে বলেছেন যে তাদের ফ্যাক্ট চেকিং নিউট্রাল আছে, কিন্তু আমার ফ্যাক্ট চেকারদের এডিটোরিয়াল পলিসি নিয়ে কিন্তু অলরেডি প্রশ্ন ওঠা শুরু হয়েছে। মানে আপনি কোন মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন ডিবাঙ্ক করবেন, আপনার তো একটা এডিটোরিয়াল চয়েস আছে, এই চয়েস নিয়েও প্রশ্ন ওঠা শুরু হয়েছে। সো আমাদের সামনে কিন্তু অসংখ্য বিপদ। এটা বাংলাদেশ, এটাকে আমি মানে প্ল্যান্ড কোনো পক্ষপাতের কথা বলছি না, কিন্তু কোনটা করব, কতটুকু করব, কোনটাকে আমি চুজ করব, এটাকে আমি ডিবাঙ্ক করতে চাই, এটা একটা নতুন আরেক ফেনোমেনন হবে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো মানে কোনটা করবে। আর ডিবাঙ্ক করার প্রবলেম হচ্ছে ইনস্ট্যান্টলি যদি মেজর খারাপ কিছু না ঘটে থাকে। একটু আগেই বললাম এই আলাপ ওয়েস্টে প্রচুর হচ্ছে। অ্যালগরিদমটা এরকম, ফ্যাক্ট চেকাররা যদি বলে এই তথ্যটা ভুল ছিল, এটা মিথ্যা কথা ছিল, তোমরা এটা দিয়ে ঘৃণা ছড়িয়েছো, এটার রিচ ওভাবে যা হবে না। আর বিচারের আগে তো বিচারই হয়ে যাচ্ছে, বিচার হয়ে যাচ্ছে না, ওটাকে ধরলাম যে একটা মারাত্মক কোনো সংঘাত হয় নাই, কিন্তু একজনের ধরুন কেউ ডিফেমড হইলো, কিন্তু যে কারণে আমরা ঘৃণা ছড়ানেন, এই অ্যালগরিদম ওটাকে যে পরিমাণ স্প্রেড করবে, এই ফ্যাক্ট চেকারের যে ফাইনাল রেজাল্ট, যেটা মিথ্যা কথা ছিল, এটা তার কাছাকাছি কিছু হবে না। ফলে একটা অংশ কাছে এটা যে ডিবাঙ্কড হয়েছে এবং এটা যে মিথ্যা কথা ছিল, এটা একেবারেই আমার কাছে মনে হয় না যাবে। আচ্ছা, এবার টক শোর প্রসঙ্গে যদি বলি, মানুষের প্রত্যাশা, বাংলাদেশের মানুষের, বেশিরভাগ মানুষের একটা প্রত্যাশা আছে, সেটা হচ্ছে, এটা আমার কাছে মনে হয়, আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে। হ্যাঁ, কারণ আমার এই যে মোটামুটি লম্বা একটা জার্নি, সেই জার্নিতে আমি বিভিন্ন সময় দেখেছি আমি কিভাবে মানুষ আমার কথার সাথে এনগেজ করছেন।
আমার কাছে মনে হয় দেশের মানুষ এখনও ঠিক সেই অর্থে গ্রসলি, আমি সবাইকে বলছি না, গ্রসলি যে আমি একটা ভিন্ন মত একটু শুনি, দেখি ঠিক আছে কি ভুল আছে। মানুষ টকশো থেকে সম্ভবত এটা চায় যে সে তার কনফার্মেশন বায়াসটাকে এস্টাবলিশ করার যুক্তি চায়, মানে সে আসলে একটা সিদ্ধান্ত নিয়েছে ব্যাপারটা এইরকম, সেটার পক্ষে বলা হচ্ছে কি না, এটা যখন বলা হয় যার সাথে মেলে, যার চিন্তার সাথে, যার বায়াসের সাথে মেলে, তিনি মনে হয় উনি ভালো বলেন, উনি ঠিক বলেছেন। কিন্তু এই যে তার চিন্তা বা কারো চিন্তার সাথে সাংঘর্ষিক কোনো চিন্তা, সেটা বেশিরভাগ মানুষ পছন্দ করেন বলে আমার মনে হয় না। কারণ যদি সেটা হতো, আমি যেটা চেয়েছিলাম ব্যক্তিগতভাবে, সেটা হলো ভিউয়ারদের সাথে এনগেজমেন্ট। আপনি যদি মন্তব্য দেখেন, আমাদের এই টকশোর নিচে মন্তব্যে আইদার কেউ খুব প্রশংসা করছে, খুব ভালো হয়েছে, অথবা কেউ খুব বাজে হয়েছে, খুব খারাপ, ও এর দালাল, ও সে দালাল, কোনো কোনো কথা বললে সে ইসলাম বিদ্বেষী, নানান রকম ট্যাগিং হবে। অথচ যেটা আমি চেয়েছিলাম, আমার ভালো লাগতো যদি কখনো একটা এনগেজমেন্ট হতো, একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, যে আপনি যেটা বললেন এটা ঠিক না, এটা এই কারণে ঠিক না। আমরা টকশোতে আসছি, কেউ আসছেন না, ডাজন্ট নেসেসারিলি মিন আমরা সব জানি। যিনি টকশোতে আসছেন না, এর মধ্যে প্রচুর মানুষ আছে, আমরা তো ব্যক্তিগতভাবে অনেক মানুষের সাথে আলাপ করি, কথা বলি। তুলনামূলকভাবে যারা অনেক শিক্ষিত নন, অনেক বড় কোনো জায়গায় ইন্টেলেকচুয়াল কাজ করেন না, এমন মানুষের কাছে আমি অসাধারণ পলিটিক্যাল ইনসাইট দেখেছি। তো সেটাই যদি তারা জানাতেন একটা ডিবেটের জায়গায়, সেটা ভালো হতো। প্রত্যাশা এই কারণে আমার মনে হয় যে আমাদের দেশে এটাও দীর্ঘদিন আমরা গণতান্ত্রিক চর্চায় না থাকার কারণে হয়েছে। এই মুহূর্তে সবাই মোটামুটি চান তার মনে যেটা আছে সেটাই টকার বলবেন, সেটাই তার কাছে ভালো লাগে। ভিন্ন মত আসলে নেয়া এখনও আমরা গণতান্ত্রিক হয়ে উঠিনি বলেই সেটা এখনও প্রবণতা তৈরি হয়নি। তো মানে সারোয়ার তুষার, আপনার অভিজ্ঞতা কি? আপনিও তো গ্রামে যান। হ্যাঁ, মানে এটা সত্য যে মানুষ মানুষের একটা অপিনিয়ন তৈরি হয়ে থাকে, আবার প্যারালালি আরেকজনের কথা শুনে যাকে সে পছন্দ করে তার কথা থেকে সে আবার এটা আবার মানে নিজেকে কিছুটা পরিবর্তন বা আপডেটও করে, আবার নিজে যেটা শুনতে চায়, যাকে সে অপছন্দ করে তার বিরুদ্ধে দুটো কথা শুনতে চায়, এই সবটা মিলিয়ে আছে। তবে মানুষের একটা মেজর সোর্স অফ মানে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্সের ব্যাপারে এটা হচ্ছে টকশোর ব্যাপারে কোনো সন্দেহ নাই। মানে কারণ হচ্ছে সাধারণত মানুষ এখন পত্রিকা পড়ে না, বেশিরভাগ মানুষ পত্রিকা পড়ে না। তারা এখন আরও টকশোগুলোর যেহেতু আপনার রিল করা হয় নানাভাবে, ছোটো ছোটো রিল করে সোশ্যাল মিডিয়া আসে, এটা আরও বেশি টকশোকে আরও বেশি এখন মানে অপ্রতিরোধ্য টাইপের জনপ্রিয় করেছে। কোনো কোনো কথা, ভালো ভালো কথা আপনার এত বেশি শেয়ার হয়, সেটা মানে খুব আশ্চর্যের। তো এই সবটা মিলিয়ে আর কি টকশোতে আপনার মানুষের কনফার্মেশন বায়াসটা যেমন মানুষ মেলাতে চায়, একই সাথে মানুষকে একেবারেই যে আনলার্ন করে না কিছু, সেটাও না, মানে আনলার্নও করে। মানে যেটা সে নতুন একটা কথা পেলে এটা সে আনলার্ন করে। আমি দেখেছি, এখন দেখলাম এই গত এক বছরে, যেহেতু কিছুদিন আগ পর্যন্ত বেশিরভাগ টকশোই হয়তো সংস্কার কেন্দ্রিক, সংস্কারের নানা দিক নিয়ে, ফলে এগুলো মানুষ খুব মানে গ্রামের মানুষের মধ্যে প্রধানমন্ত্রী কয়বার হবে, আমাদের একটা ধারণা যে আমরা হয়তো মানুষ হয়তো বুঝে না, কিন্তু মানুষ আমি দেখেছি যে প্রধানমন্ত্রী কয়বার হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে থাকলে ভালো হবে, এগুলো মানে তার মতো করে সে যেভাবে বোঝার সেটা সে এটার মধ্যে দিয়ে বুঝেছে, ফলে সে এটা গভীরভাবে ফলো করেছে, এটা বোঝা যায়। এবং এই ক্ষেত্রে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনাটা তারা ফলো করে এই অপিনিয়নটা তৈরি করেনি, এই অপিনিয়নটা তৈরি করেছে টকশোর মাধ্যমে। টকশোতে প্রতিদিন এগুলো নিয়ে কথা হয়েছে, তো সেইটা আর কি। এবং নির্বাচন নিয়েও যে মানুষের মধ্যে একটা শঙ্কা, এটারও একটা কারণ কিন্তু টকশোতে এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। মানে নির্বাচন নিয়ে শঙ্কা বলতে আমি বলছি যে নির্বাচন নিয়ে মানুষের কনসার্ন, যে নির্বাচনটা কবে হবে এবং ঠিক টাইমে হবে কিনা, ঠিকঠাক মতো হবে কিনা, এইটা কিন্তু তাকে টকশোই তাকে এই সচেতনতা তার মধ্যে তৈরি করেছে। ফলে এখানে গ্রামের মানুষের অপিনিয়ন তৈরি করার ক্ষেত্রে টকশোর একটা বিরাট আমি ভূমিকা দেখতে পাই। হ্যাঁ, কিন্তু টকশো তো অনেক কিছুই বদলে দিতে পারে ইচ্ছে করলে। হ্যাঁ, বদলে দিতে পারে, এবং বদলে দিতে পারে, আবার মানুষ হচ্ছে তার মতো করে পছন্দ বেছেও নিতে পারে। মানে এই টকশো শুনে যেটা তার পক্ষে যায় না, অনেক সময় মানে মানুষের কনফার্মেশন বায়াসটা তো বড় থাকে, যে যেটা তার পক্ষে যায় না বা যেটা সে শুনতে চায় না সেটা সে গ্রহণ করে না, এটাও আছে, দুটোই আছে মিলিয়ে। সারোয়ার তুষার, আপনাকে অনেক ধন্যবাদ। জাহেদ, আপনাকেও ধন্যবাদ। এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন। ডাক্তার জাহেদ এবং সারোয়ার তুষার আমাদের সঙ্গে রয়েছেন। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম টকশো, তো টকশো নিয়ে মানুষের সমালোচনা আছে। মানুষের সমালোচনাটা হলো টকশো হলো ঢাকা কেন্দ্রিক এক, আর একটা হচ্ছে সাধারণ মানুষের অংশগ্রহণ খুবই কম বা নাই বললেই চলে। আপনি কীভাবে দেখেন এটাকে? এটা ভুল না। বাংলাদেশের আসলে
আমরা পছন্দ করি বা না করি সব কিছু প্রায় ঢাকা কেন্দ্রিকই হয়ে গেছে। আমাদের সমস্যা, আমাদের আলোচনা, আমাদের ন্যাশনাল পলিসিতে আমরা যখন কথা বলি বেশ খানিকটা যে ঢাকাই সম্ভবত বাংলাদেশ, এটা ফ্যাক্ট। যেমন ধরুন এই যে এতগুলো টিভি চ্যানেল, আমি ঠিক মনে করতে পারি না বাংলাদেশের দ্বিতীয় বা তৃতীয় শহর কেন্দ্রিক কোনো প্রাইভেট টিভি চ্যানেল আছে কিনা, না, তাই না? জাস্ট আপনার একটা অফিস থাকতে পারে, এর বেশি কিছু না। কোনো একটা টক শো, আমাদের সেকেন্ড লার্জেস্ট সিটি বন্দরনগরী চিটাগং, একটা যত চ্যানেল ন্যাশনালি আছে, আমি বেসরকারি চ্যানেলের কথা বলছি, সেখানে বসে একটা টক শো হচ্ছে, আমি দেখি না তো। সো এই প্রবণতা আছে, এই অভিযোগটা খুবই সঠিক এবং এটা কোনো ভালো প্রবণতা না। মানে আমরা সব কিছু ঢাকার মধ্যে এনে ফেলেছি, সব কিছু ঢাকায় থাকবে, এগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ডিসেন্ট্রালাইজেশনের আলাপ করেছি, সেই একই প্রবণতা এখন এখানে আছে। সুতরাং এটা ভ্যালিড অভিযোগ। আর আরেকটা প্রশ্ন, যেটা জনগণের অংশগ্রহণ, আমার কাছে মনে হয় দু একটা জায়গায় দু একটা চেষ্টা হয়েছে যেখানে কিছু স্টুডেন্টকে আমি দেখেছি, দু একটা টিভি টক, আমি নিজে এরকম পার্টিসিপেট করেছি, যেখানে তাদের প্রশ্ন করার সুযোগ থাকে। এর মধ্যেও কিন্তু পাল্টা প্রশ্ন আসবে। তার মানে রাষ্ট্রীয় পলিসিতে কি শুধুমাত্র আমরা ছাত্রদেরকে, যারা স্কুল মানে কলেজ বা ভার্সিটিতে পড়ছে, তাকেই নাগরিক হিসাবে বিবেচনা করছি? সংকট তারা বহু মানুষের আছে, যে মানুষরা শ্রমভিত্তিক কাজ করে, তাদেরও আসলে পার্টিসিপেশন ভাবে দেখা যায় না। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আস্তে আস্তে ঠিকঠাক হবে। তবে অন্তত একটা কাজ মনে হয় করা যেতে পারে, সেটা হলো টকশো যখন হয়, কাউকে এভাবে ঠিক প্রেজেন্ট করে ফেলা যদি সহজ নাও হয়, কিছু প্রশ্ন মানুষের কাছ থেকে নেয়া। যেমন কিছু কিছু টকশোতে কিন্তু ফোনে কানেক্ট করার সুযোগ আছে, ছিল, এটা বন্ধ হয়ে গেছে, এখনো দু একটাতে আছে। কিন্তু কারণ কি জানেন? না, আমি এমন সব প্রশ্ন আসে এমন সব ব্যক্তিগত পর্যায়ে, হ্যাঁ, সেটা মিসইউজ হয়। তা আমি লাইভের কথা বলছি না, আমি রাদার বলছি দর্শকদের কাছ থেকে যদি প্রশ্ন ছিল, হ্যাঁ, মানে ধরুন লাইভ কানেক্টেড না, যে একটা নাম্বার দেওয়া থাকলো, প্রশ্ন করে প্রশ্নগুলো লিখে রাখা হলো। তো প্রশ্ন একটা তালিকা যদি থাকে, সেটা যিনি অ্যাঙ্কার হবেন তিনি ওখান থেকে সিলেক্টেড কিছু প্রশ্ন করতে পারেন, সেই ক্ষেত্রে মানুষের পার্টিসিপেশনটা হয়তো বাড়ানো যায়। আমি কিন্তু আমার একটা এক্সপেরিয়েন্স বলি, আমরা যারা মনে করি আমরা একটু বোঝার চেষ্টা করি, ভাবি, একটু পড়াশোনা করি, আমরাই সম্ভবত সব কিছু বুঝে টুঝে যাই। আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, তো আমরা সেই সংস্কার কমিশনের পক্ষ থেকে যে কোনো নাগরিক চাইলে মতামত জানাতে পারেন বলে অপশন রেখেছি। আমাদের একটা ওয়েবসাইট ছিল, সেখানে মেইল করা যাবে, সেটা একটা মেইল অ্যাড্রেস। আমাদের ফেসবুক পেজ ছিল, ফেসবুক পেজে তারা ওখানে তাদের মতামত জানাতে পারবেন মেসেজ দিয়ে। আমরা হাজার হাজার কমেন্ট পেয়েছি এবং আমরা প্রথম ভাবছিলাম হাজার হাজার কমেন্ট আদৌ কি পড়ে কি পাওয়া যাবে। আপনি বিশ্বাস করুন, 80%-এর বেশি কমেন্ট খুবই রেলেভেন্ট এবং অসাধারণ সব ইনসাইটস। আমরা নিজেরা যেসব চিন্তা করছি সেই চিন্তা তার বাইরে নতুন চিন্তা। সুতরাং এই যে আমরা সাধারণ মানুষ একটা শব্দ ব্যবহার করি, আমরা ভাবটা এরকম যে আমরা অসাধারণ হয়ে গেছি, মানে যারা প্রোগ্রামগুলোতে আসছেন না তাদের মধ্যে অসাধারণ সব আইডিয়াস থাকতে পারে, অসাধারণ সব প্রশ্ন থাকতে পারে। সেই জন্য আমি মনে করি চ্যানেলগুলো যদি এই ফোকাস দেয় যে ঠিক আছে আমি লাইভ কানেক্ট না করি, অন্তত আমি প্রশ্ন আহ্বান করি, সেটা যদি তারা টকশোতে ব্যবহার করেন, অনেক এনরিচড হবে এবং রাষ্ট্রের জন্য এটা ভালো হবে। এই টকশো কিন্তু আবার সেলিব্রিটিদের ব্যাপার আছে, তা তো আছেই, এটা সব ক্ষেত্রেই আসলে। যেমন ধরুন আমি কোন একটা টেলিভিশন চ্যানেলের নাম বলবো না, আমি দুইজন রিক্সাওয়ালাকে হাজির করতে চেয়েছিলাম, জি, তা আমাকে বলা হলো সর্বনাশ, এটা করা ঠিক হবে না। কেন ঠিক হবে না? কি বলে দিবে? আমি কি বলবেটা কি? আমি শুনছেন, আপনি কানেক্ট করবেন, না হলে এবার তো কিছুই নেই। তা রাজনীতি নিয়ে মানে তারা তার উপরে কোনো বিশ্বাস স্থাপন করতে পারেন না, এই জন্য। আর প্লাস সেলিব্রিটি না হলে টকশো চলে না। আরেক প্রবলেম আছে, আপনি বলাতে আমার মনে পড়লো, আমি নাম বলছি না, ঠিক মানে এই চ্যানেলেই বাংলা ভিশনে একটা টক শোতে একজন ব্যক্তিকে আনা হয়েছে যিনি খুবই পরিচিত, তবে অনেক সময় এক ধরনের নেগেটিভ পারসেপশন আছে তাকে নিয়ে, তিনি নির্বাচনও করেন। তো তাকে টক শোতে আনার সিদ্ধান্ত এই চ্যানেল নিয়েছে। তারা গেস্ট খোঁজার ক্ষেত্রে কাউকে দেখেছেন যে পাচ্ছেন না। আমি যাকে তারা এনেছেন তার কয়েকটা ইস্যু নিয়ে ইভেন কলামও লিখেছি। তারা আমাকে খুবই সফটলি বোঝানোর চেষ্টা করছেন আমি কি তার সাথে টকশোতে আসতে রাজি কিনা। আমি খুবই সানন্দে এসেছিলাম এবং আমি খুবই এনজয় করেছিলাম। সো নানান রকম ডিনামিক্স আছে। একটা কথা মনে রাখতে হবে, এটা একটু বলে ফেলা ভালো, দিনের শেষে মিডিয়া তো আসলে ব্যবসা করতে হয়। তা ঠিক, যখন ব্যবসা করতে হয় সে তার ব্যবসা বাজার এগুলো দেখার খানিকটা চেষ্টা তো করবেই হয়তো। অনেক ধন্যবাদ। এই ব্যবসা বাজার আর এইসব যেটা জাহেদ বললেন বাস্তব অবস্থা, তো এর বাইরেও তো একটা জগৎ আছে, তার ওপিনিয়নটা তো আমাদের জানা দরকার।
কিন্তু আমরা তো সেটা জানতে পারি না। অবশ্যই না, এটা একটা বাজারের একটা চাপ এবং ওই যে বেশি বেশি ভাইরাল হওয়া, যে কোনো কথাটাকে টিআরপির দৃষ্টিকোণ থেকে দেখা, এটা তো আছে এবং এটা একটা টেলিভিশনকে করতে হয়, কিন্তু আবার গঠনমূলক আলোচনা, সৃজনশীলতাটাকেও একটা জায়গা দিতে হয়। এই দুটোর মধ্যে একটা সবসময় একটা কনফ্লিক্ট আছে। এখন এটা হচ্ছে টেলিভিশন যারা মানে মালিকের বাইরেও তো আপনার প্রডিউসার সহ একটা বিরাট সেট আপ কিন্তু আছে, যারা আসলে এই ধরনের আলোচনাগুলো আয়োজন করেন, তারা কিন্তু যথেষ্ট ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করেন সর্বক্ষণ, যে বাজারের চাহিদার সাথে সাথেও কীভাবে আমি গঠনমূলক এবং ভালো জিনিসটা সম্পর্কে জনগণকে সচেতন করতে চাই। এবং এটা আরও এখন সোশ্যাল মিডিয়ার বা ইউটিউবে কমেন্টারিগুলো যেহেতু আরও বেশি আরবিট্রারি হয়ে গেছে, তখন এইটা আরও বেশি এখানে প্রত্যাশাটা বেড়েছে, যেহেতু ওখানে আলোচনাগুলো অনেক বেশি একপেশে এবং অনেক ক্ষেত্রে প্রোপাগান্ডামূলক। তো সুতরাং আমরা টেলিভিশনের মধ্যে মানুষকে অথেন্টিক কথাবার্তার সাথে পরিচয় করিয়ে দিই এবং সেটা জনগণের অপমিনয়ন তৈরি করতে একটা বড়সড় ভূমিকা রাখুক। এইটা কিন্তু দেখা যায়, মানে দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট যেমন আছে, আবার এই দুটোকে একসাথে নিয়ে আগানোর এছাড়া তো কোনো উপায়ও নাই। আপনাকে বাজারের ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে, এই দুটোকে নিয়ে আগানোর চেষ্টা করাটাই আমার মনে হয় যে বেটার। তো মানুষ কেন নেতিবাচক কথাটাই শুনতে চায়? এটা হয়তো একটা ইনস্ট্যান্ট একটা মানে এটার মধ্যে একটা মজা আছে বা এক্সাইটমেন্ট আছে, যে ঝগড়া কিংবা কাউকে একটু অপদস্থতে দেখা, এটা আমাদের হয়তো ক্যারেক্টারের মধ্যে আছে বা মানুষের মধ্যে, যে ওইটা আমি একটু মজা পেলাম অমুককে অপদস্থ দেখতে। এইটা থাকবেই আমার ধারণা, মানুষ হিউম্যান ক্যারেক্টারের মধ্যে এটা একটা বিষয় আছে, যে যেটা বেশি বিতর্ক তৈরি করে ওইটা আপনার ভাইরাল হয়, কিন্তু পরবর্তীতে আপনি যদি এটা ডিবাঙ্ক করে দেখেন যে না এটা সত্য না, আসল খবরটা দেন, ওইটা কিন্তু আর অত মানুষের নজরে পড়ে না। বা যিনি আগে ভুল তথ্যটা আমার ব্যাপারে বা কারোর ব্যাপারে একটা ভুল তথ্য শেয়ার করছেন, পরবর্তীতে যদি কারেক্ট তথ্য ওনার চোখেও পারে, উনি এটা কিন্তু আর নিজেকে শুধরাবেন না। এই জিনিসটা আছে। এখন এটার ব্যাপারে যারা হিউম্যান সাইকোলজি নিয়ে ভালো কাজ করে তারা বলতে পারবে যে মানুষের এটা কারণটা কি। সেই ধন্যবাদ। আর জাহিদ, আপনার প্রথম টক শো একটা অভিজ্ঞতা বলবেন? হ্যাঁ, আমার মনে আছে, এটা শেখ হাসিনার সময় 2017 সাল। আমি ওই সময় আসলে টকশো শুরু করি। ওই সময় পরপর অনেকগুলো ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। ওই যে বললাম, ওই সময়কার টকশোগুলো ওয়াজ ইন্টারেস্টিং। আমি তো একেবারেই প্রথম গেছি, তবে ততদিন আমি কলাম লিখছি, খানিকটা মানুষজন চেনে টেনে আছেন যারা ওখানে ছিলেন। কিন্তু যেটা আমার কাছে মজার মনে হয়েছে একেবারে ভেরি ফার্স্ট টকশোতে, সেটা হচ্ছে স্বাভাবিকভাবে আমি প্রথম গেছি, আওয়ামী লীগের লোকজন ছিল, তো তারা হয়তো আমার সম্পর্কে জানেন না, তারা তাদের মতো করে বলছেন। আমার মনে আছে যে সেখানে আমার খুব চমৎকার একটা ডিবেট হয়েছিল এবং কিছুটা ক্ষেত্রে আমি সম্ভবত ওদের অনেককে সারপ্রাইজও করতে পেরেছি। তারা হয়তো ভাবেননি যে কী হতে যাচ্ছে। তবে মোটা দাগে ওই সময়গুলোতে বা ইভেন পরবর্তীতেও মানে টকশোগুলোতে আওয়ামী লীগের লোকজনও তাদের জায়গা থেকে চেষ্টা করেছেন তারা তাদের যুক্তিতর্ক দিয়ে ডিবেট করার, সেগুলো হয়েছিল। আমার কাছে ওটা ভালো লাগতো ওই সময়গুলোতে। সেটা হচ্ছে যে আমরা ওইভাবে করতাম। আর শুরুর দিকের ওইটা যে একটু এক ধরনের সারপ্রাইজ ছিল, মানে যিনি ছিলেন আমার সাথে তিনি হয়তো যেহেতু জানতেন না আমি কিভাবে কি করি না করি। এটা স্বাভাবিক, আমরা যখন কারোর সাথে ফাইট করতে যাই আর কেউ যখন খেলতে যায়, কোচরা প্রতিপক্ষের খেলা দেখে, ক্রিকেট হলে কোন বোলার কীভাবে বল করে না করে সব দেখে সে তার ডিফেন্স ঠিক করে। প্রথম দিকে যেহেতু আমার খুব বেশি এরকম কন্টেন্ট ছিল না বাজারে, তাই তাদের প্রথম কিছু সারপ্রাইজ আমি দেখেছি। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। পরবর্তীতে আসলে এক ধরনের পারসেপশন হয় যে উনি কীভাবে কথা বলেন, কোন ইস্যুগুলোকে টার্গেট করেন, তারাও তাদের মতো করে প্রস্তুতি রাখতেন। এটাও এক ধরনের, হ্যাঁ নিশ্চয়ই এটা থাকতে হবে। তো আমিও যখন আমার প্রতিপক্ষে কে থাকবেন, মানে ধরুন আমি আমার প্রতিপক্ষে আওয়ামী লীগের কথা বলছি, হাতে গোনা কয়েকজন ছিলেন যারা মানে ডেটা ইনফরমেশন এগুলো দিয়ে কথা বলার চেষ্টা করতেন। যদিও আওয়ামী লীগকে ডিফেন্ড করার মতো যথেষ্ট ডেটা ইনফরমেশন থাকতো না, তারপরও নাম মানে কিছু নাম ছিল যারা এই দিকে চিন্তা করার চেষ্টা করতেন, কিছু যুক্তি দেওয়ার চেষ্টা করতেন। কেউ ছিল উনি বিষয় থেকে এড়িয়ে যাবেন, স্ট্রম্যান করবেন, উনি সরে অন্য একটা ইস্যুতে চলে যাওয়ার চেষ্টা করবেন। সো আমাকে স্ট্র্যাটেজি ঠিক করতে হতো, উনি যদি অন্যদিকে চলে যেতে চান আমি কি করব, তাকে কীভাবে আটকাবো, তাকে কীভাবে ওই মূল ট্র্যাকে রাখবো। সো এই স্ট্র্যাটেজিগুলো তো লাগবেই। শেষের দিকে প্রায় আপনার অভিজ্ঞতা কি এই টক শোতে? আমি তো টক শোতে অনেক নতুন, মানে আপনার এই গণঅভ্যুত্থানের আগে আমাদের তো মেইন স্ট্রিম হওয়ার সুযোগ ছিল না, বা আমাদের বয়সও কম ছিল, এটা একটা কারণ। তো এই গণঅভ্যুত্থানের পরে আমরা যখন রাজনীতির ব্যাপারে আরও বেশি কথা বলার সুযোগ পেয়েছি এবং জায়গা পেয়েছি, তখন আমরা টক শোতে ডাক পড়েছে এবং সেখানে আমার এখনও পর্যন্ত টক শোর অভিজ্ঞতা খুবই ভালো। প্রথম কোন টেলিভিশনের মাধ্যমে শুরু হচ্ছে এটা আমার এই মুহূর্তে মনে নাই, কিন্তু আমি প্রায় 1.5 বছর টক শো করলাম এবং অনেক টক শো করেছি, প্রায় অনেক। তো সেগুলোতে আমি নিজেও অনেক কিছু শিখেছি সঞ্চালকের কাছ থেকে, আমার যে সহ আলোচক তাদের কাছ থেকে। সব বিষয়ে একমত হই নাই, কিন্তু কীভাবে ডেলিভারি দিতে হবে, কথা বলতে হবে, বিশ্লেষণ করার ধরন, তাদের পয়েন্ট অফ ভিউ, এগুলো মিলিয়ে শিখে আমার অভিজ্ঞতা এখন পর্যন্ত টক শোটা খুব ভালো। এবং টক শোর প্রতি আমি এই জায়গা থেকে একটু কৃতজ্ঞ, কারণ আমাকে
সারা বাংলাদেশে পরিচিত করার এটা একটা, এর আগে চিন্তা যারা অ্যাক্টিভিস্ট যারা চিন্তা ভাবনা করে সেই ধরনের মানুষের মধ্যে আমি আগে থেকেই পরিচিত ছিলাম, কিন্তু আরও মাস লেভেলে পরিচিতিটা এটা আমার টকশোর মাধ্যমে হয়েছে। আর বিশেষত আমার নির্বাচনী এলাকায় এটা আমাকে বেশ সহায়তা করে আর কি, মানে মানুষ আমাকে চেনে, যারা প্রথম দেখছে তারা বলে যে দেখেছি টিভিতে দেখছি, কালকেও আপনার টকশো দেখলাম, এগুলো বলে, তো তখন বোঝা যায় যে এটার একটা ভালো বেশ ইম্প্যাক্ট আছে। তো সেই দিক থেকে আমার অবশ্যই টকশোর এক্সপিরিয়েন্স খুব এখন পর্যন্ত বেশ ভালো। সব কথা শেষ কথা, টকশোর থেকে আপনি আপনার নিজের অভিজ্ঞতা তো বললেন, সামনের দিনগুলোতে টকশো কি করতে পারে? আমরা অলরেডি কিছু জিনিস অ্যাড করার কথা বললাম। টকশো চলতে হবে, টকশো চলুক, এবং আমি মনে করি একটা রাষ্ট্রের প্রধান সম্পদ হচ্ছে একটা রাজনৈতিকভাবে সচেতন জনগোষ্ঠী। খেয়াল করবেন, শেখ হাসিনা বাংলাদেশে শেষ পর্যন্ত টিকে যেতে পারে নাই এই জনগোষ্ঠীটার জন্য। সর্বোচ্চ চেষ্টা করেছে, চাপ দিয়েছে, ভয় দেখিয়েছে। যে ভোট তিনি করতে চেয়েছেন সেই ভোটে চাপ প্রয়োগ করা হয়েছে, এমনকি তার দলের লোক ভোট দিতে যায় না শেষ পর্যন্ত। এই যে সচেতন জনগোষ্ঠী ছিল, সেজন্য বাংলাদেশ 30-35-40 বছরের স্বৈরতন্ত্রের মধ্যে ঢোকে নাই। আমরা 15 বছরে, এবং হাসিনা স্বৈরাচারকে আমরা যদি লাস্ট 10 বছরও ধরি, আমরা এক অর্থে 10 বছরের মধ্যে এটাকে পতন ঘটাতে পেরেছি। সে কারণে টকশো চলতে হবে, নতুন যা যা অ্যাড করা যায়, কারণ যাতে মোনোটোনাস না হয়ে যায়। প্রবলেম হচ্ছে এখন অসংখ্য টিভি পার্লামেন্ট চালু হয়ে গেলে তো টকশো একটু চাপে পড়বে। আমার মনে হয় না, আমার মনে হয় না। এই নিয়ে একটা বিতর্ক হতে পারে, নিশ্চয়ই, পরে নিশ্চয়ই। হবে। কারণ দুইটা জায়গা আলাদা। কারণ যখন পার্লামেন্ট ইভেন 18-র পরও ছিল, অন্তত বিএনপির 2জন সংসদ সদস্য খুবই ভালো পারফর্ম করেছেন, তারপরও টকশোর একটা আলাদা, এবং ওনারাও আবার টকশোতেও এসছেন। ইন্টারেস্টিং ভাবে তারা পার্লামেন্টে প্রচুর কথা বলছেন, কিন্তু আবার টকশোতে এসছেন। জাহিদ, অনেক ধন্যবাদ। সারওয়ার তুষার, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।